হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সায়েন্স সিকার্স। আমি সালে আকরাম রিয়াল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ঠিকঠাক। তো আগে আমরা কেমিস্ট্রির গুণগত রসায়নের একটা টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা সম্পর্কে কিছু ধারণা লাভ করেছিলাম। আমরা দ্রাব্যতার সম্পর্কে কিছু বেসিক প্লাস দ্রাব্যতা একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলাম। তো আজকে আমরা দ্রাব্যতা সম্পর্কে আমাদের পড়াশোনাটা আরেকটু আগাবো। আমরা আজকে প্রথমে শিখবো হচ্ছে আমাদের দ্রাব্যতার শর্ত। তাহলে চলো শুরু করা যাক। দ্রাব্যতার শর্ত শুরু করার আগে আমাদের দুটো জিনিস সম্পর্কে জানা খুবই দরকার। একটা হচ্ছে হাইড্রেশন শক্তি, আর একটা হচ্ছে ল্যাটিস শক্তি। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তাহলে আমরা ধাপে ধাপে দুইটা জিনিস আগে শেষ করি, তারপরে আমরা দ্রাব্যতার শর্তের ভিতরে যাবো। আচ্ছা, হাইড্রেশন শক্তি জিনিসটা আসলে কি? হাইড্রেশন শক্তি হচ্ছে প্রতি মোল পরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানির অণু সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। বুঝতে পারছো? যেমন ধরো, আমরা কি জানি পানি কি? পানি একটি পোলার যৌগ না? পানি একটা পোলার যৌগ। পানিতে হচ্ছে হাইড্রোজেন, এরকম না? আচ্ছা, এরকম না? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আংশিক নেগেটিভ, আর এটা কি? আংশিক পজিটিভ। ঠিক আছে? অক্সিজেন বেশি তো ঋণাত্মক মৌল, এই জন্য অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক। তাই না? এভাবে হচ্ছে তোমার পানি হচ্ছে পোলারিটি দেখায়, হচ্ছে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আয়ন তৈরি করে। আবার ধরো আমরা একটা লবণ নিচ্ছি, যেমন ধরো এ আর বি। এ বি একটা লবণ, বুঝছো? তাহলে এ বি কি এইভাবে তৈরি হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে পজিটিভ আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন। তাহলে পানি, এই লবণকে যখন পানির ভিতরে তোমার ছেড়ে দেওয়া হবে, তখন এই লবণের চারপাশ দিয়ে পানি কিভাবে তোমার থাকবে? সেটা হচ্ছে যে পানি থাকবে হচ্ছে অনেকটা এইভাবে, এইভাবে তো থাকবে, তাই না? ধনাত্মক আধানের কাছে এইভাবে থাকবে পানি। ঋণাত্মক আধানটাকে আমরা আলাদাভাবে লিখি। ধনাত্মক আধানের কাছে এইভাবে থাকবে। আর ঋণাত্মক আধানের কাছে কি থাকবে ভাইয়া? ঋণাত্মক আধানের কাছে যেমন ধরো বি নেগেটিভ, বি নেগেটিভের কাছে থাকবে হচ্ছে যেভাবে হাইড্রোজেন। ঠিক আছে? এভাবে তোমার পানির অণুগুলো কোনো ধরো কোনো লবণ যদি পানিতে দ্রবীভূত করা হয়, তাহলে পানির অণুগুলো লবণের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের চারপাশ দিয়ে এইভাবে তোমার আকৃষ্ট করে থাকে। এখন এই লবণ যে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন যে আছে, এই ধনাত্মক আর ঋণাত্মক আয়ন পানির অণুর সাথে যে একটা মিল বন্ধন তৈরি করতেছে, যেমন ধরে যে পানির অণু এটা হচ্ছে ধনাত্মক আয়ন, এটা হচ্ছে ধনাত্মক আয়ন, আর এটা হচ্ছে পানির অণু। ঠিক আছে? এই অণুর সাথে সংযোগের সাথে যে একটা মিল বন্ধন তৈরি করতেছে, এখানে যে একটা তোমার মিল বন্ধন তৈরি হচ্ছে, এই জায়গায় তোমার বেশ কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, বুঝছো? বা ধরো তোমার ঋণাত্মক আয়নের ক্ষেত্রে এই জায়গায় যে একটা তোমার সংযোগ তৈরি হচ্ছে, এই সংযোগ তৈরি হওয়ার কারণে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, বুঝছো? এই নির্গত শক্তির পরিমাণটাকে হাইড্রোজেন শক্তি বলে, বুঝছো? তার মানে কি, তোমার যদি একটা লবণের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত যে আছে, এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তকে তোমার পানির অণু হাইড্রোজেন শক্তির মাধ্যমে কিন্তু তার নিজের দিকে টেনে নেয়। ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত পানির অণু হাইড্রোজেন শক্তির মাধ্যমে তার নিজের দিকে টেনে নেয়। এটাই তো হচ্ছে হাইড্রেশন শক্তি, তাই না? তোমার পানির অণু ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে যে নিজের দিকে টেনে নেওয়ার জন্য তোমার যে শক্তি নির্গত হয়, সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি। বুঝা গেছে? হাইড্রেশন শক্তি ক্লিয়ার। এবার আসা হচ্ছে ল্যাটিস শক্তি। আচ্ছা, তো ল্যাটিস শক্তি কি বলছে? গ্যাসীয় অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে এক মোল পরিমাণ আয়নিক যৌগের ক্যালাস গঠনকালে যে পরিমাণ শক্তি নির্গত বা মুক্ত হয়, তাকে ওই আয়নিক যৌগের ক্যালাস ল্যাটিস শক্তি বলে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আয়নিক যৌগের গঠনকালে, ক্যালাস গঠনকালে যে পরিমাণ শক্তি নির্গত হয়। তার মানে ধরো যে এ বি লবণটাকে যদি ধরি, তাহলে এ পজিটিভ, তাই না? এ পজিটিভ আর বি নেগেটিভ, এর মধ্যে যে একটা বন্ধন হয়, আমরা সিম্পলি ভাবি এটা হচ্ছে তোমার একটা অণু ক্ষেত্রে ধরতেছি। যদি তোমার অনেকগুলো অণু হয়, তখন এটা ক্যালাস হয়, তাই না? ল্যাটিস শক্তি মিলে ক্যালাসের পুরো অনেকগুলো অণুর সাথে সমন্বয় করা, কিন্তু আমরা একটা অণু ক্ষেত্রে ধরতেছি। এই দুইটা যখন তোমার একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, তো আবদ্ধ হওয়ার সময় তোমার কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, বুঝছো? কিছু পরিমাণ শক্তি নির্গত, এখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তির পরিমাণ এই এ আর বি লবণ দ্বারা যখন ক্যালাস গঠন করে, বুঝছো? এ আর বি লবণ দ্বারা যখন ক্যালাস গঠন করে, তখন ওই গঠনকালে যে নির্গত শক্তি সেটা সমান হয়, বুঝছো? তার মানে কি, এ আর বি যখন তোমার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে, এ হচ্ছে পজিটিভ আয়ন, বি হচ্ছে নেগেটিভ আয়ন, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যখন নিজের দিকে আকৃষ্ট হয়,
তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়, অর্থাৎ এখান থেকে এই যে নিজের দিকে আকৃষ্ট হওয়ার কারণে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, এই নির্গত শক্তি হচ্ছে তোমার এই ARB দ্বারা যদি ক্যালাস গঠন করা হয় তাহলে সেই ক্যালাস গঠনকালে যে পরিমাণ শক্তি নির্গত হয় তার সমান। বুঝতে পারছো? তার মানে কি এই ল্যাটিস শক্তির দ্বারা কিন্তু ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন নিজের দিকে আকৃষ্ট করে আছে, টেনে ধরে আছে। ঠিক আছে, নিজের দিকে যে টেনে ধরে আছে, যে টেনে ধরার কারণে যে শক্তি নির্গত হয় সেটাই কিন্তু একটা ল্যাটিস শক্তি। আচ্ছা, তাহলে হাইড্রেশন শক্তি কি বুঝছো, ল্যাটিস শক্তি কি বুঝছো? হাইড্রেশন শক্তি হচ্ছে তোমার পানির অণুসমূহ তোমার ধরো কোনো লবণের ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নকে পানির অণুসমূহ সংযোগের সময় যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি। তার মানে হাইড্রেশন শক্তির মাধ্যমে পানির অণুগুলো লবণ থেকে ধনাত্মক বা ঋণাত্মক আয়নকে আলাদা করতে চায়। ঠিক আছে, হাইড্রেশন শক্তির মাধ্যমে পানির অণুগুলো লবণ থেকে ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে আলাদা করতে চায়। আর ল্যাটিস শক্তি হচ্ছে তোমার ওই ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে এক জায়গায় করতে চায়, মানে যুক্ত করতে চায়। এটা হচ্ছে টোটাল শর্টকাটে মনে রাখার জন্য জিনিসটা লিখে দিই। হাইড্রেশন শক্তি যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে পানির অণু বিচ্ছিন্ন করার চেষ্টা করে। অর্থাৎ তোমার মানে পানির অণু হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে তোমার বিচ্ছিন্ন করার চেষ্টা করে, বলতে বন্ধন ভেঙে দেওয়ার চেষ্টা করে, তার মানে কি নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। বুঝছো? আর হচ্ছে ল্যাটিস শক্তি ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। হাইড্রোজেন শক্তি যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে পানির অণু বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তার মানে হচ্ছে তোমার এখানে যৌগ বলতে কিন্তু আয়নিক যৌগকে বোঝানো হয়েছে। এখানে যৌগ বলতে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আয়নিক যৌগকে বোঝানো হয়েছে, আয়নিক যৌগ। বুঝছো? অন্য কোনো যৌগ না, আয়নিক যৌগ। তাহলে হাইড্রোজেন শক্তি আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে পানির অণু বিচ্ছিন্ন করার চেষ্টা করে। বুঝছো? আর হচ্ছে ল্যাটিস শক্তি হচ্ছে ওই ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে নিজেদের দিকে আকৃষ্ট করে রাখার চেষ্টা করে। তার মানে হচ্ছে নিজেদের বন্ধন যদি ভেঙে না যায় সেই চেষ্টা করা হচ্ছে ল্যাটিস শক্তি, আর বন্ধন যদি ভেঙে যায় পানির অণুর মাধ্যমে সেই চেষ্টা করে হাইড্রোজেন শক্তি। তাই না? তাহলে তোমার দ্রবণীয়তা বা দ্রাব্যতার শর্ত কি হচ্ছে? এখানে কি বললাম আমি, যে হাইড্রেশন শক্তি হচ্ছে পানির অণু থেকে হাইড্রেশন শক্তির মাধ্যমে পানির অণু ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, আর ল্যাটিস শক্তি হচ্ছে ওই ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে যদি আকৃষ্ট করার চেষ্টা করে। আচ্ছা, যদি দ্রবণীয় হতে চাই তাহলে কি বিচ্ছিন্ন হওয়া লাগবে না? বিচ্ছিন্ন হওয়া লাগবে। তার মানে যদি তোমার হাইড্রেশন শক্তিটা যদি বেশি হয় তাহলে তো তোমার ওই আয়ন দুটা ধনাত্মক আর ঋণাত্মক আয়ন দুটা আলাদা হয়ে যাবে, তখন তো জিনিসটা দ্রবণীয় হবে। ঠিক আছে, যেমন ধরো ARB যে বললাম, ARB, ঠিক আছে, এখানে হচ্ছে ধরো এখানে হচ্ছে পানি হচ্ছে এরকম ভাবে থাকে, এরকম ভাবে পানি। এভাবে তোমার হচ্ছে পানির অণুগুলো থাকে, মানে কোন একটা লবণের ধনাত্মক আর ঋণাত্মক আয়নকে ঘিরে পানি অণুগুলো এইভাবে থাকে। তাহলে এই যে এ ধনাত্মক আয়ন আর হচ্ছে বি ঋণাত্মক আয়ন, এই দুই আয়নের মধ্যে এখান থেকে যে শক্তি নির্গত হয় এটা হচ্ছে তোমার ল্যাটিস শক্তি। আর এই ধনাত্মক আয়ন আর অক্সিজেন বা পানির যে অণুর যে সংযোগ হয়, অর্থাৎ এখান থেকে যে শক্তিটা যে নির্গত হয় এটা হচ্ছে তোমার হাইড্রেশন শক্তি। বুঝছো? তার মানে এখানে পানির অণুটা ধনাত্মক আয়নকে কার দিকে হচ্ছে টানার চেষ্টা করতেছে, তার মানে কি বি আয়ন থেকে তোমার মানে সরাই নিতে চেষ্টা করতেছে, মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। যখন বিচ্ছিন্ন হবে, যখন এই দুইটা বন্ধনের মাধ্যমে যখন ফাটল ঘটবে তখন তো পানিতে এই দুইটা মানে এই লবণটা দ্রবীভূত হবে। ঠিক আছে, তাহলে কি ফাটন ঘটানো কখন সম্ভব বা বিচ্ছিন্ন করা কখন সম্ভব? যখন হাইড্রোজেন এনার্জিটা বেশি হবে। তাহলে হাইড্রোজেন এনথালপি যদি বেশি হয় তাহলে তো তোমার পানির অণু বেশি
শক্তি প্রয়োগ করে বিচ্ছিন্ন করে দিতে পারবে। এটা হচ্ছে দ্রবণীয়তা শর্ত, যে কোনো আয়নিক যৌগের সাধারণত আয়নিক যৌগে হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে বেশি হলে, বুঝছো, ল্যাটিস শক্তির চেয়ে বেশি হলে ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়। বুঝছো, সাধারণত আয়নিক যৌগে হাইড্রেশন শক্তি এই ল্যাটিস শক্তির চেয়ে বেশি হলে ওই যৌগ পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ শর্ত হচ্ছে হাইড্রেশন শক্তি গ্রেটার দেন ল্যাটিস শক্তি। এটা হচ্ছে আমাদের আলটিমেট শর্ত। হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয় তাহলে তোমার কোন একটা লবণ পানিতে দ্রবীভূত হবে। বুঝছো, এটা হচ্ছে আমাদের আলটিমেট শর্ত। আচ্ছা, তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে একটা লবণকে পানিতে দ্রবণীয়তার শর্ত কি বা দ্রাব্যতার শর্ত কি, তাহলে তুমি শুধু এইটাই বললেই হবে যে হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তির চেয়ে বেশি হয় তাহলে কোনো লবণ পানিতে দ্রবীভূত হবে। বুঝছো, যেমন ধর প্রশ্ন আসতে পারে, কোশ্চেন আসতে পারে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড দ্রবণীয় কেন? বুঝছো, প্রশ্ন আসতে পারে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় কেন। তাহলে তোমরা আগে প্রথমে তোমার পানিতে দ্রবণীয়তা শর্তটা লিখবা যে হাইড্রোজেন এনথালপি হাইড্রোজেন শক্তি গ্রেটার দেন ল্যাটিস শক্তি হলে পানিতে দ্রবণীয় হয়। হাইড্রোজেন শক্তি গ্রেটার দেন ল্যাটিস শক্তি পানিতে দ্রবণীয় হয়। এখানে তোমার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে ক্লোরাইডের আয়ন ফ্লোরাইড আয়নের চেয়ে বেশি হয়। বুঝছো, ক্লোরাইড আয়ন আকার ফ্লোরাইড আয়নের চেয়ে বেশি হয়। তোমার ক্লোরাইড আয়নের সহজে পানি যোজন ঘটে না। বুঝছো, ফ্লোরাইড আয়নের আকার কম হয়, তোমার পানি যোজন খুব সহজে ঘটে। এই জন্য তোমার ফ্লোরাইড আয়নের হাইড্রোজেন এনথালপি তোমার ক্লোরাইড আয়নের হাইড্রোজেন এনথালপির চেয়ে অনেক বেশি। কি বললাম? ক্লোরাইডের আকার গ্রেটার দেন ফ্লোরাইডের আকার, সুতরাং ফ্লোরাইডে সহজে পানি যোজন ঘটে, তাই ফ্লোরাইডের হাইড্রোজেন এনথালপি শক্তি ক্লোরাইড অপেক্ষা বেশি। অপরদিকে সিলভার আয়ন আর ফ্লোরাইড আয়নের ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা অনেক কম। বুঝছো, কিন্তু ক্লোরাইড আয়ন আর সিলভার আয়ন মানে সিলভার ক্লোরাইড লবণের ক্ষেত্রে ক্লোরাইড আয়ন আর সিলভার আয়নের ল্যাটিস শক্তি হচ্ছে হাইড্রোজেন শক্তি অপেক্ষা বেশি। এই জন্য তোমার সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। সব ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন শক্তি বেশি হলেই কিন্তু দ্রবণীয় হয় না। কিছু কিছু ক্ষেত্রে তোমার ল্যাটিস শক্তি যদি বেশি হয় তাহলে দ্রবণীয় হয়। এবং সেক্ষেত্রে কি জানো, সেক্ষেত্রে তোমার ল্যাটিস শক্তি সামান্য পরিমাণ হাইড্রোজেন শক্তিটা বেশি হতে পারে, অর্থাৎ প্রায় ধরতে গেলে সমান হতে পারে। মোটামুটি যদি হাইড্রোজেন শক্তি আর ল্যাটিস শক্তির মধ্যে পার্থক্য, অর্থাৎ ল্যাটিস শক্তি যদি তোমার হাইড্রোজেন শক্তি অপেক্ষা মোটামুটি 35 কিলো জুল এরকম থাকে, বুঝছো, পার্থক্য যদি এরকম থাকে তাহলে ল্যাটিস শক্তি বেশি হওয়ার পরেও লবণটি পানিতে দ্রবণীয়, বুঝছো, দ্রবণীয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এরকম, বা ধরো হচ্ছে তোমার লেড ক্লোরাইড কিন্তু ঠান্ডা পানিতে দ্রবণীয় হয় না কিন্তু গরম পানিতে দ্রবণীয়। কারণ কি জানো, কারণ লেড ক্লোরাইডে ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা সামান্য বেশি। ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা সামান্য বেশি হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সে পানিতে দ্রবণীয় হবে না, তাই না? পানিতে দ্রবণীয় হবে না। কিন্তু লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয় হয়, কারণ হচ্ছে তখন গরম পানি থেকে সে কিছু পরিমাণ তাপ নিজে গ্রহণ করতে পারে। কিছু পরিমাণ তাপ গ্রহণ করার কারণে আলটিমেটলি তার ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা কম হয়ে যায়। এই জন্য তোমার লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয় কিন্তু ঠান্ডা পানিতে দ্রবণীয় না। ঠিক সেম ভাবে তোমার আমাদের যে খাবার লবণ আছে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা কিন্তু সামান্য বেশি। বুঝছো, সো স্বাভাবিকভাবে কি দ্রবণীয় হওয়ার কথা না, কিন্তু ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা খুবই কম, মোটামুটি 10 কিলো জুলের মতো হচ্ছে তোমার বেশি হবে। এত কম পরিমাণ হওয়ার কারণে সে তোমার যখন দ্রবীভূত করা হয় ওই সময় সে পরিবেশ থেকে কিছু তাপ গ্রহণ করার কারণে সে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নে ভেঙে যেতে পারে। বুঝছো, তার মানে পরিবেশ থেকে কিছু তাপ গ্রহণ করার কারণে কিন্তু আলটিমেটলি সে তোমার দ্রবীভূত হচ্ছে।
এই জন্য তোমার যদি ল্যাটিস শক্তিটা হাইড্রেশন শক্তি অপেক্ষা যদি সামান্য বেশি হয় সেই ক্ষেত্রেও তোমার লবণ দ্রবীভূত হতে পারে, কিন্তু যদি অনেক বেশি হয়, ল্যাটিস শক্তি যদি হাইড্রেশন শক্তি অপেক্ষা অনেক বেশি হয় তাহলে কিন্তু দ্রবীভূত হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার দ্রাব্যতা শর্ত। আশা করি তোমার দ্রাব্যতা শর্ত অনেক ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা।